ডিএসপি সাহেব টপরি চায়ের দোকান তে চা খাচ্ছিলেন। সেখানে তার মৃত স্ত্রীকে বাসন ধুতে দেখা গেল। তারপর যা ঘটল তা দেখে মানবিকতা কেঁদে উঠল। বন্ধুরা, কখনো কখনো জীবনের সবথেকে বড় ধাক্কা কোনো থানায় পাওয়া যায় না, কোনো ফাইলে লুকিয়ে থাকে না, বরং একটি সাধারণ চায়ের দোকানে আপনার জন্য অপেক্ষা করে থাকে। সেই সন্ধ্যাটিও ঠিক তেমনই ছিল। পুরো শহর নিজের গতিতে চলছিল। সূর্য ডুবে গিয়েছিল এবং বাতাসে হালকা ঠান্ডা ভাব মিশে গিয়েছিল। ডিএসপি সাহেবের দিনটি ভীষণ ক্লান্তিকর ছিল। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কেস, জিজ্ঞাসাবাদ, রিপোর্ট এবং ওপর মহলের চাপ। মাথা যেন শূন্য হয়ে গিয়েছিল। উর্দির ভেতরে একজন অফিসার নয়, বরং একজন অত্যন্ত ক্লান্ত মানুষ শ্বাস নিচ্ছিল। তিনি গাড়িতে বসে ড্রাইভারে শুধু এটুকুই বললেন যে কোথাও ভালো কড়া চা পাওয়া গেলে নিয়ে চলো, আজ চা খেলেই মাথা খুলবে। ড্রাইভার তাকে শহরের এক কোণে তৈরি সেই পুরনো চায়ের দোকানে নিয়ে এলো, যেখানে সন্ধ্যা হলেই ভিড় নিজে থেকেই জমে যেত। সরকারি গাড়ি থামল। লোকজন ইউনিফর্ম দেখে কিছুটা সরে দাঁড়াল। কিন্তু ডিএসপি সাহেব আজ কোনো দাপটে ছিলেন না। তিনি গাড়ি থেকে নামলেন, হালকা দীর্ঘশ্বাস নিলেন এবং দোকানদারকে শুধু এটুকুই বললেন, একটা কড়া চা। রাস্তার শব্দ, চায়ের ভাপ আর খোলা হাওয়া কিছুক্ষণের জন্য তাকে শান্তি দিতে লাগল। যখন চা এলো এবং প্রথম চুমুক গলা দিয়ে নামল, তখন সত্যি মনে হল যেন ক্লান্তি একটু দূরে সরে যাচ্ছে। চা শেষ হওয়ার পর ডিএসপি সাহেব নিজের ভাঁড়টি হাতে নিলেন এবং অভ্যাসবশত নিজেই এগিয়ে গেলেন। তিনি নিজের ছোটখাটো জিনিস কাউকে দিয়ে পরিষ্কার করানো পছন্দ করতেন না। দোকানের এক কোণে একটি মহিলা বসে গ্লাস এবং ভাঁড় ধুচ্ছিল। পুরনো শাড়ি, ঝুঁকে পড়া পিঠ, জলে ভেজা হাত। ডিএসপি সাহেব তার কাছে জল চাইলেন। সেই মহিলা মুখ না তুলেই জলের জগ এগিয়ে দিল। ডিএসপি সাহেব ভাঁড়টি ধুলেন এবং যেই সেটি রাখতে গেলেন, তখনই সেই মহিলার আওয়াজ এলো, সাহেব আপনি কেন ধুচ্ছেন? এটা তো আমার কাজ। ডিএসপি সাহেব মাথা তুললেন এবং ঠিক সেই এক মুহূর্তের জন্য যেন পুরো পৃথিবী থেমে গেল। হৃৎস্পন্দন বেড়ে গেল, হাত কাঁপতে লাগল এবং চোখের সামনে অন্ধকার নেমে এলো। সেই মুখ, সেই চোখ, সেই নাক, সেই কপালের হালকা গঠন, এই মুখটি ডিএসপি সাহেব ৭ বছর ধরে প্রতি রাতে স্বপ্নে দেখেছেন, প্রতি সকালে চোখের জল হয়ে অনুভব করেছেন, কারণ এই মুখটি ছিল তার সেই স্ত্রীর, যাকে তিনি ৭ বছর আগে মৃত মেনে নিয়ে আগুনের হাতে তুলে দিয়েছিলেন। ডিএসপি সাহেবের ঠোঁট কাঁপল, আওয়াজ যেন গলায় আটকে গেল। অনেক কষ্টে একটি শব্দ বেরোল, রিয়া। সামনে দাঁড়িয়ে থাকা মহিলাটি চমকে গেল, ঘাবড়ে গেল। সে বলল যে আপনি কোন রিয়ার কথা বলছেন? আমি আপনাকে চিনি না। কিন্তু ডিএসপি সাহেবের চোখ মিথ্যে মানতে চাইছিল না। তিনি কাঁপতে কাঁপতে পকেট থেকে মোবাইল বের করলেন এবং স্ক্রিনে বিয়ের ছবি দেখালেন। মহিলাটি ছবি দেখল এবং সাথে সাথে যেন তার মুখের রং ফিকে হয়ে গেল। তার মুখ দিয়ে ধীর স্বরে আওয়াজ বেরোল, এ তো আমি। ডিএসপি সাহেবের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। ৭ বছরের যন্ত্রণা, ৭ বছরের নিস্তব্ধতা, ৭ বছরের খালি জীবন সব এক মুহূর্তে বাইরে চলে এলো। ভিড় জমে গিয়েছিল। প্রত্যেকে অবাক ছিল যে একজন ডিএসপি একজন বাসন মাজা মহিলার সামনে এভাবে ভেঙে পড়তে পারেন কি করে। কিন্তু বন্ধুরা, এটি শুধু একটি সাক্ষাৎ ছিল না, এটি ছিল এমন এক রহস্যের শুরু যা আগামী সময়ে পুরো সিস্টেম, সম্পর্ক এবং মানবিকতার সংজ্ঞা নাড়িয়ে দেওয়ার মতো ছিল। সেই চায়ের দোকানে দাঁড়িয়ে থাকা ডিএসপি সাহেবের মাথা শূন্য হয়ে গিয়েছিল, কিন্তু মন তবুও মানতে পারছিল না যে মহিলা তার সামনে দাঁড়িয়ে আছে সেই রিয়া। সেই রিয়া যাকে তিনি ৭ বছর আগে নিজের চোখে চলে যেতে দেখেছিলেন, যার নামের ছাই আজও তার ঘরের মন্দিরে রাখা ছিল। ভিড় বাড়ছিল, লোকজন ফিসফাস করছিল, কিন্তু ডিএসপি সাহেব ধীরে ধীরে সেই মহিলাকে বললেন যে এখানে নয়, কোথাও শান্ত জায়গায় চলো। মহিলাটি ঘাবড়ে গিয়েছিল, ভয় তার মুখে স্পষ্ট দেখা যাচ্ছিল, কিন্তু না জানি কেন সে রাজি হয়ে গেল। হয়তো কোথাও না কোথাও তার মনেও কোনো ভুলে যাওয়া সত্য উকি দিচ্ছিল। গাড়িতে বসতেই ডিএসপি সাহেবের চোখের সামনে অতীত ভেসে উঠতে লাগল। ৭ বছর আগের সেই সকাল, সেই ঘর, সেই সুগন্ধ। ডিএসপি সাহেব তখন এই পদে ছিলেন না। একজন সাধারণ, সৎ পুলিশ অফিসার ছিলেন, যার কাছে স্বপ্ন কম আর দায়িত্ব বেশি ছিল। রিয়া একজন সাধারণ কিন্তু অত্যন্ত শিক্ষিত মেয়ে ছিল, যে অফিসারের স্ত্রী নয়, বরং একজন মানুষের সঙ্গী হওয়ার সিদ্ধান্ত নিয়েছিল।
বিয়ের শুরুর দিনগুলো সংঘর্ষে ভরা ছিল, কিন্তু ভালোবাসা এতটাই সত্যি ছিল যে মুশকিলগুলো ছোট মনে হতো। রিয়া সবসময় বলতো যে উর্দির থেকে মানুষ জীবিত থাকা বেশি জরুরি, না হলে আইন শুধু কাগজ হয়ে রয়ে যায়। কিন্তু সময়ের সাথে সব বদলাতে শুরু করল। ডিএসপি সাহেবের বদলি হলো, কেস বাড়ল, শত্রু তৈরি হলো। রিয়া অনেক সময় ভয় পেয়ে বলতো যে তোমার কাজের জন্য আমাদের টার্গেট করা হতে পারে, কিন্তু ডিএসপি সাহেব হেসে উড়িয়ে দিতেন। তিনি কি জানতেন যে এই ভয় একদিন সত্যি হয়ে যাবে? সেই অভিশপ্ত রাতে রিয়া একা বাড়িতে ছিল এবং ডিএসপি সাহেব ডিউটিতে ছিলেন। হঠাৎ খবর এলো যে বাড়িতে আগুন লেগেছে। যখন ডিএসপি সাহেব ছুটে পৌঁছলেন তখন ঘর জ্বলে ছাই হয়ে গিয়েছিল। ভিড় ছিল, হুড়োহুড়ি ছিল এবং প্রশাসনের রিপোর্ট ছিল যে আগুনে পুড়ে রিয়ার মৃত্যু হয়েছে। ডিএসপি সাহেব মৃতদেহটি ভালো করে দেখেন উনি। পরিস্থিতি এমন তৈরি করা হয়েছিল যে সবকিছু তাড়াহুড়ো করে মিটিয়ে দেওয়া হয়েছিল। অন্ত্যেষ্টিক ক্রিয়া, কাঁদতে থাকা স্বামী এবং একটি ভেঙে যাওয়া জীবন। সেই দিনের পর ডিএসপি সাহেব ভেতর থেকে মরে গিয়েছিলেন। তিনি নিজেকে কাজের মধ্যে ডুবিয়ে দিলেন, প্রমোশন পেলেন, উর্দিতে তারা বাড়তে লাগল, কিন্তু বাড়ি ফিরলে এক নিস্তব্ধতা তার জন্য অপেক্ষা করত। রিয়ার ছবির সাথে কথা বলা, তার গলার আওয়াজ মনে করা, এটাই তার পৃথিবী হয়ে গিয়েছিল। আর আজ সেই রিয়া জীবিত, একটি চায়ের দোকানে বাসন মাজছে। ডিএসপি সাহেব বারবার সেই মহিলার দিকে তাকাচ্ছিলেন আর নিজেকে প্রশ্ন করছিলেন যে যদি এ আমার রিয়া হয় তবে সেদিন পুড়ে যাওয়া দেহটি কার ছিল, কে মিথ্যে বলেছিল? আর সবথেকে বড় প্রশ্ন, রিয়া ৭ বছর ধরে নিজেকে মৃত হয়ে থাকতে দিল কেন? সেই মহিলার চোখে ভয় ছিল, দ্বিধা ছিল, কিন্তু কোথাও না কোথাও একটা চাপা কষ্টও ছিল যা বাইরে আসার জন্য ছটফট করছিল। বন্ধুরা, এটি শুধু স্বামী স্ত্রীর গল্প নয়, এটি এমন এক ষড়যন্ত্রের গল্প যাতে মৃত্যু ছিল শুধু একটা পর্দা আর জীবন ছিল এক সাজা। গাড়ি একটি জনশূন্য রাস্তার ধারে এসে থামল। বাইরে হালকা হালকা স্ট্রিট লাইট জ্বলছিল এবং ভেতরে গাড়িতে এমন নিস্তব্ধতা ছিল যেন দুজনেই নিঃশ্বাস নিতে ভয় পাচ্ছিল। ডিএসপি সাহেব সামনে বসেছিলেন, কিন্তু তার নজর রাস্তার দিকে নয়, বরং সেই মহিলার মুখের দিকে ছিল যা ৭ বছর আগে তার জীবন থেকে মুছে গিয়েছিল। কিছুক্ষণ পর তিনি ভারী গলায় বললেন যে এখন সত্যি বলার সময় এসে গিয়েছে, কারণ যা কিছু ঘটেছে তা শুধু একটি দুর্ঘটনা হতে পারে না। সেই মহিলা মাথা নিচু করে নিল, তার চোখ দিয়ে জল টপটপ করে পড়তে লাগল, যেন বছরের পর বছর ধরে চেপে রাখা কষ্ট এবার বাইরে বেরোতে তৈরি। ধীরে ধীরে সে বলতে শুরু করল। সে বলল যে সেই রাতে সত্যি সত্যি বাড়িতে আগুন লেগেছিল, কিন্তু সেই আগুন দুর্ঘটনা ছিল না। ডিএসপি সাহেবের সততা অনেকের চোখে বিঁধছিল। যাদের বিরুদ্ধে তিনি তথ্য প্রমাণ জোগাড় করছিলেন তারাই তাকে ভাঙার রাস্তা বেছে নিয়েছিলেন। রিয়াকে হুমকি দেওয়া হচ্ছিল। সেই রাতে কিছু লোক ঘরে ঢুকে আগুন লাগিয়ে দেয় এবং তাকে জোর করে বাইরে নিয়ে যায়। আগুনে অন্য এক মহিলার দেহ ফেলে দেওয়া হয় যাতে সবাই ভাবে রিয়া মারা গিয়েছে। রিয়া চিৎকার করতে থাকে, কাঁদতে থাকে, কিন্তু কেউ শোনার ছিল না। তাকে একটি জনশূন্য জায়গায় আধমরা অবস্থায় ফেলে রেখে যাওয়া হয়। যখন রিয়ার জান ফেরে তখন সে এক অজানা শহরে ছিল। শরীরে ক্ষত ছিল, মাথা শূন্য ছিল এবং স্মৃতিশক্তি হারিয়ে গিয়েছিল। বেশ কয়েক মাস ধরে তার নিজের নাম পর্যন্ত মনে ছিল না। কিছু ভালো মানুষ তাকে বাঁচিয়েছিলেন, চিকিৎসা করিয়েছিলেন, কিন্তু তার পুরনো জীবন যেন ধোঁয়ায় হারিয়ে গিয়েছিল। যখন ধীরে ধীরে স্মৃতি ফিরল তখন অনেক দেরি হয়ে গিয়েছে। সে জানতে পারল যে সে মারা গিয়েছে, তার অন্ত্যেষ্টিক্রিয়া হয়ে গিয়েছে এবং তার স্বামী এখন সিস্টেমের অংশ হয়ে আরও ওপরে পৌঁছে গিয়েছে। সে ভাবল যে যদি সে ফিরে যায় তবে সেই লোকেরাই আবার তাকে শেষ করে দেবে এবং এইবার হয়তো তার স্বামীকেও। এই ভয়েই রিয়া নিজেকে লুকিয়ে ফেলেছিল। সে নিজের নাম বদলে নিয়েছিল, নিজের পরিচয় মুছে ফেলেছিল, ছোটখাটো কাজ করেছিল, কখনো বাড়িতে, কখনো ধাবায়, আর শেষমেশ ভাগ্য তাকে সেই চায়ের দোকানে নিয়ে এলো যেখানে সে বাসন মেজে দিন কাটাচ্ছিল। প্রতিদিন সে ডিএসপি সাহেবের খবর শুনত, খবরের কাগজে তার ছবি দেখত আর মনে মনে প্রার্থনা করত যে তিনি যেন সুরক্ষিত থাকেন। সে জানত যে তার বেঁচে থাকাটাই তার জন্যে সবথেকে বড় বিপদ হতে পারত। রিয়ার কথা শুনতে শুনতে ডিএসপি সাহেবের চোখ লাল হয়ে গিয়েছিল। তার মন রাগ আর অসহায়তায় ভরে গেল। ৭ বছর ধরে তিনি নিজেকে দোষারোপ করে এসেছেন, অথচ সত্যিটা ছিল অন্য কিছু। তিনি রিয়ার হাত ধরলেন এবং প্রথমবার একজন অফিসার নয়, একজন স্বামীর মতো বললেন যে এখন আর ডরানোর দরকার নেই, এখন তুমি একা নও। কিন্তু বন্ধুরা, গল্প এখানেই শেষ হয় না, কারণ যারা রিয়াকে মেরেছিল তারা আজও বেঁচে ছিল এবং এখন
তারা জানতে পেরে গিয়েছে যে রিয়া ফিরে এসেছে। এখন আগে যা হতে চলেছে তা শুধু মিলন নয়, বরং ইনসাফের শুরু। সেই রাতে ডিএসপি সাহেব ঘুমাতে পারলেন না। ইউনিফর্ম খুলে বিছানায় শোয়ার পরেও তার চোখের সামনে সেই মুখটাই ঘুরছিল, রিয়ার সেই মুখ। তিনি ভালোভাবেই জানতেন যে যদি রিয়া জীবিত থাকে তবে বিপদও জীবিত আছে। যারা তাকে মৃত প্রমাণ করেছিল তারা এত সহজে চুপ করে বসবে না। পরের দিন সকালে ডিএসপি সাহেব সবথেকে আগে নিজের বিশ্বস্ত কনস্টেবলকে ডাকলেন। কোনো ফাইল না খুলে, কোনো এন্ট্রি না করিয়ে তিনি একটি আনঅফিসিয়াল তদন্ত শুরু করে দিলেন। তিনি চাইলেন না যে সিস্টেমের কেউ ঘুণাক্ষরেও কিছু জানুক, কারণ সিস্টেমের ভেতরেই কোথাও না কোথাও সেই সাপ লুকিয়েছিল যে 7 বছর আগে দংশন করেছিল। ডিএসপি সাহেব পুরনো কেস ফাইল উল্টাতে লাগলেন। অগ্নিকাণ্ডের রিপোর্ট, পোস্টমর্টেম রিপোর্ট, সাক্ষীদের বয়ান সবকিছু কাগজে কলমে ঠিক ছিল, কিন্তু এখন প্রতিটা লাইন তার কাছে মিথ্যে মনে হচ্ছিল। রিয়াকে তিনি একটি সুরক্ষিত জায়গায় রেখেছিলেন। সে বারবার ভয় পেয়ে জিজ্ঞেস করত যে কেউ তাকে আবার খুঁজছে না তো। ডিএসপি সাহেব প্রতিবার শুধু বলতেন যে এখন আমি ডিএসপি নই, বরং তোমার স্বামী, আর যতক্ষণ আমি বেঁচে আছি কেউ তোমাকে স্পর্শ করতে পারবে না। কিন্তু সত্যিটা ছিল এই যে বিপদ দরজার বাইরে দাঁড়িয়েছিল। সেই সন্ধ্যায় ডিএসপি সাহেবের কাছে একটি অজানা নম্বর থেকে কল এলো। ওপাশ থেকে শুধু বলা হলো, মরা মানুষ যদি হাঁটতে শুরু করে তবে জীবিত মানুষের চেয়ার নড়ে যায়। ডিএসপি সাহেব বুঝে গেলেন এটি কোনো সতর্ক বার্তা ছিল না, সরাসরি ঘোষণা ছিল। সেই রাতেই তিনি সিদ্ধান্ত নিলেন যে এখন আর চুপ করে বসে থাকা যাবে না। এখন এই লড়াই শুধু রিয়ার নয়, বরং সেই সমস্ত মানুষের ছিল যাদের সিস্টেম কখনো পিষে দিয়েছিল। তিনি তথ্য প্রমাণ জোগাড় করতে শুরু করলেন। পুরনো সোর্স, ভয় পাওয়া সাক্ষী এবং সেই সমস্ত নাম যা ফাইলে কখনো সামনে আসেনি। ধীরে ধীরে ছবিটা পরিষ্কার হতে লাগল। সেই রাতে শুধু একটা ঘর জ্বলেনি, বরং একজন সৎ অফিসারের মেরুদণ্ড ভাঙার চেষ্টা করা হয়েছিল। কিন্তু বন্ধুরা, প্রতিটা ষড়যন্ত্রের একটা শেষ চাল থাকে, আর সেই চালটা তখন খুলল যখন ডিএসপি সাহেব জানতে পারলেন যে মহিলার দেহ রিয়া বলে পুড়িয়ে দেওয়া হয়েছিল সেটিও কোনো এক অসহায় মানুষের জীবন ছিল, যাকে টাকার বিনিময়ে সরিয়ে দেওয়া হয়েছিল। এই সত্যটা ডিএসপি সাহেবের জন্য সবথেকে ভারী ছিল। তার রাগ এখন আগুনে পরিণত হয়েছিল, কিন্তু তিনি জানতেন যে তাড়াহুড়ো করলে এই লড়াই হেরে যাওয়ার সম্ভাবনা আছে। তাকে অপেক্ষা করতে হতো সঠিক সময়ের, সঠিক চালের। তখনই গল্প নতুন এক মোড় নিল। রিয়া ডিএসপি সাহেবকে বলল যে যদি সত্যিটা বাইরে আনতে হয় তবে আমাকে আবার মরতে হবে, কিন্তু এইবার মিথ্যের জন্য নয়, বরং সত্যের জন্য। ডিএসপি সাহেব তার দিকে তাকালেন। তার চোখে ভয় ছিল, কিন্তু তার থেকেও বেশি ভরসা ছিল। সেই রাতে রিয়া সত্যি নিজেকে দুনিয়া থেকে গায়েব করে দিল, কিন্তু এইবার ভয়ের জন্য নয়, বরং সাহসের জন্য। ডিএসপি সাহেব পুরো শহরে এই খবর রটিয়ে দিলেন যে মহিলাকে তিনি সুরক্ষিত জায়গায় রেখেছিলেন তার ওপর হঠাৎ হামলা হয়েছে এবং হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়েছে। মিডিয়ায় সেই পুরনো গল্প আবার শোনানো হলো, একটি মহিলা, একটি দুর্ঘটনা, একটি শেষ। যারা 7 বছর আগে আগুন লাগিয়েছিল তাদের মনে হলো ইতিহাস আবার ফিরে এসেছে। তাদের মনে হলো সত্যিটা আরও একবার ছাই হয়ে গিয়েছে। কিন্তু এইবার তফাৎ শুধু এতটুকুই ছিল যে ছাইয়ের নিচে আগুন তখনও জীবিত ছিল। ডিএসপি সাহেব ধৈর্য ধরলেন। তিনি কোনো অফিসারের মতো নয়, বরং একজন দাবার খেলোয়াড়ের মতো চাল দিলেন। যখনই তিনি নিশ্চিত হলেন যে সমস্ত দোষীরা নিশ্চিন্ত হয়ে গিয়েছে, তিনি একে একে প্রমাণ সামনে আনতে শুরু করলেন। পুরনো সাক্ষী যারা বছরের পর বছর ধরে ভয়ে সিটিয়েছিল, তারা এখন মুখ খুলতে লাগল। সেই মহিলা যার দেহ 7 বছর আগে পোড়ানো হয়েছিল, তার পরিচয় সামনে এলো, তার পরিবারের কষ্টও সামনে এলো। এবং তারপর সেই রাতটি এলো যখন ডিএসপি সাহেব সবাইকে এক জায়গায় ডাকলেন, অফিসার, নেতা, ব্যবসায়ী, সবাই। ঘরে নিস্তব্ধতা ছিল। তখনই ডিএসপি সাহেব দরজার দিকে তাকালেন এবং বললেন, সত্যিকে বেশি দিন লুকিয়ে রাখা যায় না। দরজা খুলল এবং রিয়া ভেতরে এলো, জীবিত, শক্তিশালী এবং শান্ত। যারা তাকে মৃত ভেবেছিল তাদের মুখ শুকিয়ে গেল। তারা বুঝে গিয়েছিল যে এইবার বাঁচার কোনো রাস্তা নেই। ঠিক সেই মুহূর্তে ডিএসপি সাহেব সেই সমস্ত প্রমাণ সামনে রাখলেন যা 7 বছর ধরে ধামাচাপা দেওয়া হয়েছিল। অগ্নিকাণ্ড, হত্যা, মিথ্যে রিপোর্ট, সিস্টেমের চক্রান্ত সবকিছু ফাঁস হয়ে গেল। আইন নিজের কাজ করল, গ্রেপ্তার করা হলো, চেয়ার উল্টে গেল। যেসব নাম শুনে মানুষ ভয় পেত সেই নামগুলো এখন চার্জশিটে বন্দী হয়ে গেল। ডিএসপি সাহেব প্রথমবার নিজেকে হালকা অনুভব করছিলেন। তিনি নিজের উর্দির দিকে তাকালেন এবং মনে মনে ভাবলেন যে আজ এই উর্দি সত্যিই নিজের সার্থকতা খুঁজে পেয়েছে। রিয়া পাশে দাঁড়িয়েছিল, তার চোখে জল ছিল, কিন্তু সেই জল কষ্টের নয়, বরং শান্তির ছিল।
7 বছর পর সেও ইনসাফ পেয়েছিল আর ডিএসপি সাহেবও। কয়েক মাস পর সেই একই চায়ের দোকান, সেই একই রাস্তা, সেই একই সন্ধ্যা। এইবার ডিএসপি সাহেব একা ছিলেন না, রিয়া তার সাথে দাঁড়িয়েছিল। দুজনেই চা নিলেন। ডিএসপি সাহেব হেসে বললেন যে জীবন কখনো কখনো খুব অদ্ভুত খেলা খেলে, কখনো সবকিছু ছিনিয়ে নেয় আর কখনো ঠিক সেই জায়গায় সবকিছু ফিরিয়ে দেয় যেখান থেকে কষ্ট শুরু হয়েছিল। রিয়া মাথা নাড়ল এবং বলল যে হয়তো প্রত্যেক মানুষের গল্পে একবার মরা জরুরি হয় যাতে সে সত্যি সত্যি জীবিত থাকতে পারে। বন্ধুরা, এই গল্পটি শুধু একজন ডিএসপি আর তার স্ত্রীর ছিল না, এই গল্পটি ছিল সত্যের, ধৈর্যের এবং সেই মানবিকতার যা যতবারই দাবিয়ে রাখা হোক না কেন একদিন না একদিন সামনে আসেই। যদি এই গল্পটি আপনাদের কোথাও ভেতরে ছুঁয়ে গিয়ে থাকে তবে বুঝবেন যে বিচার এখনও জীবিত আছে, শুধু তাকে ডাক দেওয়ার মতো মানুষ চাই। এটিই ছিল এই গল্পের শেষ।